আমি ভিক্ষা করে খাবো, সোজা কথা তোমার, আমি ডাইরেক্টলি তোমার বলি। কিন্তু সেই জায়গায় আমি যেটা আমি ফালাই দিছি সেফ, এটা মুড়ে জীবনে লোক না। ঠিক আছে, তুমি আমার এলাকার যদি যাও, তো এই জিনিসটা শুধু বলবে যে মেয়েটার বিয়ে হয়েছে, বাপের বাড়িতে থাকে একটা ছেলের, এস ছাড়া খারাপ কিছুই করতে পারবে না। এই যে আমি এখানে যেন বাড়া থাকি, এনও কেউ কিছু বলতে পারবে না। আমি এইভাবে চলি, যা করে মিডিয়াতে কম বেশ এটুকু করা হয় খারাপ, এর ছাড়া কিন্তু আমি নিজে ইচ্ছাকৃত ভাবে করি না। বিশ্বাস জিনিসটা নাই, হয় না, হয় না। আমি যে পরিমাণে অত্যাচার হয়েছি বুঝছো, আমার মনটা ভাঙা গেছে। নেশা পানি করতো, সে রোজই আমারে মারতো। সে তার বাবির সাথে রাতের পর রাত, দিনের পর দিন কাটাইতো। সে ঘরে মেয়ে নিয়ে আসতো। আমার বিয়ে করার মেন উদ্দেশ্য ছিল তার বাবাই করাইছে, সেজন্য এগুলো না করে। সে আমার আগে একটা বিয়ে করছে, ওই ঘরে সন্তানের বয়স আর আমার বয়স এক, সেম বয়স। সে শুধু টাকা উড়াইতো, মুস্তি করতো, ফুস করতো। সেই ঘরের সন্তান আমার সামান্য বয়স হলো, তুমি বুঝো? একটা মানুষের মনের একটা মিল আছে, মনে করো এটাও তো অনেক কিছু। শারীরিক সম্পর্কটা না হোক, মনের ইয়েটা হইলেও মনে করো যে একটা সংসার করা যায়, কিন্তু তার সাথে তো আমার কোনো দিক দিয়ে মিল নেই। এর উপর আবার এইগুলো আমি না করতাম দেখে, বা এগুলো আমি দেখতাম দেখা, এই কারণে সে আমার দূর করতো। হ্যাঁ, বাবির সাথে ছিল, আউট মেয়ে নিয়ে আসে, আসতো বাসায়। কইতে গেলি যে মারতো। জামার ভাই ছোট ছিল, ওর একটা দোকান ছিল ইয়ার মধ্যে, হ্যাঁ ছিল। তার বাপে আবার আগে থেকে বাবির জামায় ওরা আবার উকিল ছিল, উকিল নাকি জানি ছিল, তাহলে কিছু করতো না। তোমার বড় লোক করবো কিরকম থাকে আমি জানি। আমি যে ঢাকা কাজ করে আইছি তোমার, আমি জানি তো, দেখেছি তো আমার চোখের সামনে। আমি পাড়া দিছি, আমি পাড়া দিছি নিজে। হ্যাঁ, মেয়ে গোড্ডা আমিও বের করে দিছি, আমি নিজে বের করছি। বিয়ের আগে সেই ছেলেরে বিয়ে করব, সেই ছেলেরে তোমার আগে থেকে মিলেমিশা করে দেখা নেই, তুমি জানো? এরকম অনেক আমি দেখছি। বিয়ের আগে ছেলেরে চেক করে যে মিশে তার সাথে, সে পারবো, কেমন পারে। হ্যাঁ, যদি সেই ছেলেটা পারে তাহলে তার কাছে বিয়ে বসে। ঠিক আছে, আমি আমার নিজের চোখে এইগুলা দেখা, কিন্তু আজও মনে করো ওই দিনের পরে থেকে মনে করো যে এর প্রতি আমার মানে, হ্যাঁ আমার নিজের কষ্ট হয় এটা আমি জানি, কিন্তু তবু আমার পুরুষ মানুষের কাছে যাওয়াটা আমার ইচ্ছা হয় না। আমার প্রচুর কষ্ট হয়, কিন্তু আমি জানি, আমি রাত কান্দি, তারপর আমি জানি আল্লাহ বুঝুক যে মন থেকে সে কিভাবে উঠতে। যেমন আছে না যে একটা মেয়ের জন্য মনে করো যে সব মেয়ে গড্ডই কিন্তু দোষা হয়, এরকম কিন্তু একটা ছেলে যখন খুব খারাপ কিছু করে তখন কিন্তু সব ভালো ছেলেরাও কিন্তু হের মাঝখানে পড়ে যায়, ওরকমই আর কি। হ্যাঁ, বয়সে না, তখনই অনেক বয়স ছিল, বোঝো না? কইছি না
আমার স্বভাব অন্যরকম, তোমার করলাম না, রাখে না এসে। আমি এই যে 3 মাসের পেটে নিয়ে আসছি, আজও মনে করো আমি আমার ফ্যামিলির কাছ থেকে 10টা টাকা নিই। আমি যে তারে বড় করছি, আমার ভাই কও বা আত্মীয় স্বজন কও, এখন আমি 10 টাকা কারো কাছ থেকে নিই। আমি না খাই পড়ে থাকি তবু নেই না। অথচ কিন্তু আমি আমার ভাইয়ের কাছে টাকা পাবো। 4 ভরি স্বর্ণ উড়ে আমি দিছি বিদেশ যাওয়ার সময়, শর্ট পড়ছে মধ্যে। এরপর আবার টাকা দিচ্ছি। আছে, এখনো আছে। না না, এরপরে মনে করো যে আর বেশি হবে তোমার, স্বর্ণের দাম অনেক অনেক। এর উপর আবার ওরে আমি 2 লাখের কাছাকাছি দিচ্ছি, টাকা দিচ্ছি। এরপর আবার কাপড় কিনে দিচ্ছি। আমার ছোট বোনের আমি ইঞ্জিনিয়ারিং ফার্স্ট করাইছি, আবার সংসারের মধ্যে টাকা দিছি। ইনকাম আমি জীবনে কম করি নাই, বুঝছো? কিন্তু সবাই আমারে ঠগাইছে। আমারে দিয়ে তারা উঠছে, উড়ার পরে তারা আমারে লাথি মারছে, যেটা বাস্তব কথা। কিন্তু লাথি মারছে কি দিকে গেছে, আমি কি পড়ে গেছি কেন? আমার আল্লাহ যতক্ষণ আমার হাত পা মনে করে সুস্থ রাখবো, আমি সব ধরনের কাজ জানি, আমার কোনো সমস্যা নেই। আমি কাজ করে খাই যেতে পারবো, ঠিক আছে? কিন্তু আমি হার মানতে রাজি না। আমি যেন গিয়া মনে কর ঠিক আছে, এর থেকে আবার সোজা দাঁড়াই। এখন যদি আমার ভাইরা এটা দিত, তাহলে মনে করো যে আমি উঠতে পড়তে পারতাম। একটা জায়গা কিনে দিত, একটা বাসা করে দিত, হইতো। দিব না, আবার নাও কয় না, মানে মাঝখানে মাঝামাঝি। মাঝামাঝি। এন্ড আবার মনে করো যে আমাদের বাড়িতে যে সম্পত্তিগুলো ছিল, ওইগুলো আস্তে আস্তে আমার ভাই বোনরা, আমি যখন ঢাকাতে ছিলাম, আস্তে আস্তে সবাই নিয়ে গেছে। আমি কিন্তু টেরও পাই নাই, কারণ আমার তো ওরকম কোনো লোভ নাই। বাবা মা আছে, থাক, আমার কোনো ইয়ে নাই। সবাই যার যার বাগেরটা নিয়ে গেছে, কিন্তু আমার বাগেরটা দেয় নাই, এখনো রয়েছে। ওই সম্পত্তি যদি পাই, হ্যাঁ মনে করো আমি 6 লাখ টাকার উপরে পাবো, আমার বাপের সম্পত্তি পাই।